আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব হচ্ছে সাজেশন নিয়ে। ঠিক আছে, তো এই সাজেশনটা কাদের জন্য? অনার্স ফার্স্ট ইয়ারে আপনারা যারা আছেন, অনার্স ফার্স্ট ইয়ারে ফিজিক্স ডিপার্টমেন্টে, ঠিক আছে, ডিপার্টমেন্ট অফ ফিজিক্স 2024-25 সেশনের আপনাদের নতুন সিলেবাসে যাদের পরীক্ষা হবে তাদের জন্য আজকে হচ্ছে আমরা মেজর যে তিনটা সাবজেক্ট আছে, নন মেজর গুলাও হচ্ছে আমাদের পেজে দেওয়া আছে, ওয়েবসাইটে দেওয়া আছে। মেজর যে তিনটা সাবজেক্ট আছে এই তিনটা সাবজেক্টের সাজেশন সাজেশন যদি আমরা অলরেডি আগে দিয়ে দিছি, এখন আর কি যে কোনটা কতটুকু গুরুত্ব দিয়ে পড়বেন, কিভাবে পড়বেন, এইসব বিষয় নিয়ে কিছু আলোচনা করব। এগুলার পিডিএফ বা হচ্ছে এগুলার সাজেশন কিন্তু আমাদের ফেসবুক পেজে দেওয়া আছে। আচ্ছা, তো মেজর তিনটা সাবজেক্টের সাজেশন নিয়ে আমরা আজকে আলোচনা করব। পদার্থবিজ্ঞান বিভাগের প্লাস যারা হচ্ছে 24-25-এর পাশাপাশি যারা ইমপ্রুভমেন্ট দিবেন, ঠিক আছে, যারা ইমপ্রুভমেন্ট দিবেন তারাও সেম সাজেশন ফলো করবেন। ঠিক আছে, আপনাদের শুধু প্রশ্ন প্যাটার্নটা আলাদা হবে। আগের মতো আপনারা যেভাবে পরীক্ষা দিচ্ছেন, ক বিভাগ, খ বিভাগ, গ বিভাগ, তিনটা বিভাগের মধ্যে প্রশ্ন হবে, ওই রকমই থাকবে, কিন্তু এই সেম সাজেশন ফলো করবেন। আর যারা হচ্ছে আহ নতুন 24-25 সেশন, আপনাদের কোয়েশ্চনটা কেমন হবে, যেহেতু আপনারা প্রথমবারের মতো পরীক্ষা দিচ্ছেন, সো আমি কিছু কথা বলে নিই। আপনাদের অনেকটা সৃজনশীল টাইপের প্রশ্ন হবে। যেমন কিরকম, আপনাদের টোটাল 12 সেট কোয়েশ্চেন হবে, 12টা সেট কোয়েশ্চেন হবে। ঠিক আছে, প্রত্যেকটা সেটের মার্ক হচ্ছে 10 করে। 12 সেট কোয়েশ্চেন হবে, প্রত্যেকটা সেটের মার্ক কত করে? 10 করে। এখান থেকে আপনাকে 8টা সেটের আনসার করতে হবে। 8 সেট কোয়েশ্চেনের আপনি আনসার করবেন। ঠিক আছে, এখন একটা সেট আমি দেখাই। যেমন ধরেন, 1 নাম্বার বললো আপনাকে মেকানিক্স এর কোয়েশ্চেন। 1 নাম্বার প্রশ্ন যেটা, সেটা আপনাকে বললো যে তুমি হচ্ছে গ্রিনের উপপাদ্যটা প্রতিপাদন করো। এখন এই পুরাটাতে হচ্ছে তারা 10 মার্ক দিয়ে দিল, মনে করো। এটা 1 নাম্বার এক্সেট প্রশ্ন। 2 নাম্বার প্রশ্নতে গিয়ে কি করছে? 2 নাম্বার প্রশ্নে গিয়ে আপনাকে প্রথমে বলল যে, মনে করেন যে ধারারেখ প্রবাহ কি। হ্যাঁ, ধারারেখ প্রবাহ কি একটা সংজ্ঞা দিল, সংজ্ঞার মধ্যে দিয়ে দিল 2 মার্ক। তারপরে আপনাকে বলল যে অবিচ্ছিন্নতার সমীকরণ প্রতিপাদন করো, অবিচ্ছিন্নতার সমীকরণ প্রতিপাদন করো, এটাতে আপনাকে 8 মার্ক দিয়ে দিবে। তাহলে এইটা কিন্তু আরেকটা সেট কোশ্চেন। তাহলে একটা সিঙ্গেল প্রশ্নেও এক সেট হইতে পারে, এরকম দুইটা বা তিনটা মিলে, সাধারণত দুইটা মিলেই হবে, এরকম দুইটা মিলেও এক সেট কোশ্চেন হইতে পারে। এরকম আপনাকে হচ্ছে 8 সেট কোশ্চেনের আনসার করতে হবে। তার মানে 12 সেট থেকে আপনি 8 সেট সিলেক্ট করবেন, 8 সেট। ঠিক আছে, তার মানে আপনি 4 সেট স্কিপ করতে পারতেছেন। হিউজ অপরচুনিটি কিন্তু আপনার কাছে আছে। তাহলে এখান থেকে আপনি 8 সেট আনসার করবেন। 8 সেট, প্রত্যেক সেটের মার্ক হচ্ছে 10 করে, এখান থেকে পাবেন আপনি 80 মার্কস। আর প্লাস আপনার ইনপুটস থেকে আসবে আরো 20 মার্কস, টোটাল মিলিয়ে হচ্ছে আপনার 100 মার্কস। ঠিক আছে, তাহলে আপনি 20 মার্কের অলরেডি ইনপুটস দিয়ে দিয়েছেন, ফাইনাল পরীক্ষা হচ্ছে আপনার 80 মার্কের প্রিপারেশন নিতে হবে। এই হচ্ছে কথাবার্তা। এখন এখান থেকে ম্যাক্সিমাম প্রশ্ন যেভাবে হবে, যেহেতু এটা প্রথমবার পরীক্ষা নেওয়া হচ্ছে, একটা হচ্ছে সংজ্ঞা বা ডেফিনেশন টাইপের থাকবে, তার সাথে হচ্ছে একটা প্রমাণ বা প্রতিপাদন, এই টাইপের একটা প্রশ্ন থাকবে। অথবা একটাতে থাকবে প্রতিপাদন, এটাতে 7 বা 8 মার্ক থাকবে, সাথে একটা ছোটখাটো অঙ্ক থাকতে পারে, এটাতে 2 বা 3 মার্ক থাকতে পারে। ঠিক আছে, এই প্যাটার্নে প্রশ্ন হবে। তো আপনারা হচ্ছে এই ছোট ছোট প্রশ্নগুলাও, মানে বেসিক জিনিসগুলো আপনাকে পড়ে যাইতে হবে। এমন না যে আমার সব মুখস্থ থাকতে হবে। সংজ্ঞা একদম হুবহু বইয়ে যেরকম আছে এরকম না লিখলেও হবে, আপনার বেসিকটা ক্লিয়ার থাকতে হবে। ঠিক আছে, আপনার বেসিক অনুযায়ী আপনি নিজের ভাষায় যদি লিখেন তাও আপনাকে মার্কস দেওয়া হবে। আর হচ্ছে, যেহেতু আপনারা প্রথমবার পরীক্ষা দিচ্ছেন, অনেকে ইন্টারমিডিয়েট থেকে সরাসরি এখানে আসছেন। ইন্টারমিডিয়েটে আমরা কিন্তু থিওরি কি করতাম? থিওরি স্কিপ করতাম, ম্যাথ গুলা করতাম। থিওরি শুধু বুঝতাম, বুঝে ফাইনাল যে সূত্রটা পাইতাম সেটা মুখস্থ করতাম, সেটার উপরে ম্যাথ করতাম, তাই না? কিন্তু এখানে কিন্তু আপনাকে থিওরিটাই পরীক্ষা লিখতে হচ্ছে। তো থিওরি লিখার বেশ কিছু নিয়ম আছে, কিভাবে হচ্ছে আপনি সাজাবেন, কোন প্যাটার্নের পরে কোন প্যাটার্ন, বাংলা কথাগুলো লিখতে হবে, গ্রাফ কিভাবে কতটুকু লিখতে হয়, বা ও পরীক্ষায় আশানুরূপ, মানে আপনি পরীক্ষায় হুবহু ঠিকঠাক সবকিছু লিখে আসছেন, কিন্তু ফাইনাল পরীক্ষার পরে গিয়ে দেখবেন যে আপনার A+-এর আনসার করে আসছেন, কিন্তু আপনি পাইছেন হচ্ছে বি বা A-। তাহলে কিছু কিছু মার্ক হচ্ছে কাটা যায়। কোথায় কাটা যায় এটা নিয়ে আমি বেশ আগে আমার পেজে একটা ভিডিও দিয়েছিলাম, আপনারা ওইটা দেখে নিন। ঠিক আছে, আমি আবার দরকার হলে রিশেয়ার করে দিব ফেসবুক পেজে, ওখান থেকে আপনারা দেখে নিন যে পরীক্ষায় কিভাবে ভালো প্রিপারেশন নিতে হয়, কিভাবে আসলে ইফেক্টিভ ওয়েতে পড়তে হয়।
ঠিক আছে, এবং পরীক্ষার খাতায় কিভাবে লিখতে হয় এই জিনিসগুলো ওখানে আলোচনা করছি। যাই হোক, এখন আমি আমার কাজে চলে যাই। অনার্স প্রথম বর্ষ, এখানে আমরা তিনটা কোর্সেরই সাজেশন আজকে এখানে ডিসকাস করব। প্রথমেই হচ্ছে মেকানিক্স। প্রথমে যে কোর্সটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে মেকানিক্স। ওকে, তো মেকানিক্স এর মধ্যে মেকানিক্স কোর্স, পদার্থবিজ্ঞান বিভাগ, অনার্স প্রথম বর্ষ। ওকে, দেখেন, প্রথমে দেখাও যে এই যে এটা চ্যাপ্টার 1 এর চ্যাপ্টার ভিত্তিক আমি সাজাই দিছি, যারা পেইড কোর্সে আছেন তাদের যাতে খুঁজে পেতে সুবিধা হয়। এই যে চ্যাপ্টার ভিত্তিক সাজানো আছে, ঠিক আছে, চ্যাপ্টার 1 2 3 4 5 6, টোটাল হচ্ছে আপনার 8 9 10টা চ্যাপ্টার আছে। এখন আপনার কোয়েশ্চেন হবে কিন্তু 12 সেট। তার মানে দুইটা চ্যাপ্টার থেকে কোয়েশ্চেন রিপিট হবে। ঠিক আছে, দুইটা চ্যাপ্টার থেকে কোয়েশ্চেন রিপিট হবে। মোস্ট প্রবাবলি আমার ধারণা যে চ্যাপ্টার 1 থেকে 2 সেট প্রশ্ন হতে পারে। এবং আর কোথা থেকে প্রশ্ন হইতে পারে, আর প্রশ্ন হবে চ্যাপ্টার 10 থেকে। চ্যাপ্টার 1 10 অথবা হচ্ছে 6, এই তিনটা চ্যাপ্টার থেকে কোশ্চেন রিপিট হইতে পারে, মানে ডাবল কোশ্চেন হইতে পারে। তা আমি এখানে যে সাজেশন দিছি এটা পড়লে ইনশাল্লাহ আপনার A+ এর প্রিপারেশন হবে। সাথে হচ্ছে আপনার ম্যাথ গুলা নিজে করতে হবে। এখানে শুধু থিওরি পার্ট গুলো আমি এখানে দেখাইছি, ম্যাথ গুলা করতে হবে। ম্যাথ আমি আমার ফেসবুক পেজে লাইভ ক্লাস নিব, সেগুলাতে আপনি যদি পার্টিসিপেট করেন পুরো বইয়ের ম্যাথ গুলা সলভ করে দিব। আচ্ছা, এখন কিছু কথা সাজেশন ফলো করবেন, যে এখন কিন্তু নতুন গভর্নমেন্ট, তাই না? নতুন গভর্নমেন্ট সবসময় নতুন নতুন কিছু পলিসি নিয়ে আসে। এখন ফলে একদম যে আপনি যদি জাস্ট মনে করেন যে আমি যেভাবে ভাইয়া যেভাবে দেখাইছে এভাবে বই থেকে জাস্ট মুখস্থ করে গিয়ে পরীক্ষার হলে লিখে দিব, তাহলে কিন্তু আপনার জন্য বিষয়টা ডেঞ্জারাস হয়ে যাইতে পারে। কারণ কি? কারণ হচ্ছে হুবহু কমন নাও আসতে পারে, আশেপাশের কোশ্চেন চলে আসতে পারে। এই জন্য আপনার বেসিকটা ক্লিয়ার রেখে, যাতে এক্স্যাক্টলি এটা না আসলেও অন্য কোনোটা আসলেও যাতে আমি নিজে থেকে লিখতে পারি, এই প্রিপারেশনটা আপনার নিতে হবে। এটা কিভাবে আপনি নিবেন, এটা হচ্ছে আপনার বেসিক যদি ক্লিয়ার থাকে তাহলে এই জায়গায় আপনি আটকাবেন না। এই জন্য বেসিক ভিত্তিক পড়াশোনা করবেন, শুধুমাত্র মুখস্থ করবেন না। এবং চেষ্টা করবেন বাজারে প্রচলিত মেইন বইগুলা পড়তে, গাইড বইগুলো অ্যাভয়েড করবেন, এগুলাতে অনেক ভুল থাকে। ওকে, এখন আসেন আমি হচ্ছে একটু বলে দিই যে আপনাদের প্রিপারেশন কিরকম নেওয়া উচিত। যারা A+ এর টার্গেটে পড়তেছেন তারা অবশ্যই সবগুলা কোশ্চেন ভালোভাবে পড়তে হবে। A+ এর টার্গেটে আপনারা যারা পড়াশোনা করতেছেন সবগুলা প্রশ্ন ভালোভাবে পড়তে হবে। ঠিক আছে, এখন আমি এখান থেকে হচ্ছে আপনাদেরকে যেটা বলার চেষ্টা করতেছি সেটা হচ্ছে কতটুকু, মানে আহ কোন প্রশ্ন কতটুকু গুরুত্ব দিয়ে পড়বেন সেটা আমি হচ্ছে এখানে দেখাচ্ছি। আচ্ছা, তাহলে আসেন, প্রথমে দেখেন আমি এখানে মাত্র দুইটা অঙ্ক দিছি। এখন এই দুইটা অঙ্ক যদি আপনি করেন তাহলে এই টাইপের বাদ বাকি অঙ্কগুলো আপনি পারবেন। ঠিক আছে, এই দুইটা অঙ্ক আর এখানে একটা অঙ্ক আছে। এটাকে বাংলা কথা বললে এই যে দেখাও যে ভেক্টর ক্ষেত্রের কার্লের নতিমাত্রা শূন্য, এই কথাকে ম্যাথমেটিক্যালি এই যে এটা বলা হয়, এটা ইকুয়ালস টু শূন্য প্রমাণ করো। এই তিনটা ম্যাথ আপনি পড়বেন, এখান থেকে একটা ম্যাথ পরীক্ষায় আসবে, আসার সম্ভাবনা খুব বেশি। কার্ল এবং ডাইভারজেন্সের ভৌত তাৎপর্য 100% গুরুত্ব দিয়ে পড়বেন। হয় কার্লের গুরুত্ব অথবা ডাইভারজেন্সের গুরুত্ব, যে কোনো একটা পরীক্ষায় আসার সম্ভাবনা অনেক বেশি। 100% বলা তো ঠিক না, 99% আর কি। তারপরে আসেন, এই যে দুইটা গসের ডাইভারজেন্স উপপাদ্য আর হচ্ছে সমতলে গ্রিনের উপপাদ্য, এই দুইটা থেকে একটা আসবে 100%। এই দুইটা থেকে একটা আসবে 100%। এগুলোর ফ্রি ক্লাস এভেলেবল আছে ইউটিউবে, আমার নেওয়া ক্লাস আছে। সার্চ করবেন শুধু গসের ডাইভারজেন্স উপপাদ্য, সাকিব লিখে সার্চ করলে চলে আসবে। গ্রিনের উপপাদ্য সেম, আমার নাম লিখে সার্চ করলে চলে আসবে। তাহলে এই দুইটা আপনাকে মাস্ট পড়তে হবে। ঠিক আছে, আপনি পাস করার জন্য যদি সাজেশন ফলো করেন এই দুইটা মাস্ট পড়তে হবে, এগুলো বাদ দেওয়া যাবে না। তারপরে আসেন এখানে, এই উপরেরটা একটু বেশি গুরুত্ব দিয়ে পড়বেন, গসের ডাইভারজেন্স উপপাদ্য, এটা মোস্ট ইম্পর্টেন্ট। আর এই দুইটাই পড়বেন, এখান থেকে একটা 100% আসবে। দেখা যায় সামান্তরিকের সামান্তরিক ঘনবস্তুর আয়তন, এটা খুব বেশি মানে ছোট একটা প্রশ্ন, এই জন্য দিয়ে দিছি আহ, তিন 2 লাইন না 3 লাইনের প্রুফ। ঠিক আছে, এটাও পড়ে ফেলিয়েন, বাদ দেওয়ার দরকার নাই। চ্যাপ্টার 2-তে মাত্র একটা জিনিসই আছে, এখান থেকে এক্সেপ্ট প্রশ্ন কি বানাবে সেটাও বেশ ডিফিকাল্ট। তবে এই যে এই জিনিসটা আসবে এটা 100%। দৈর্ঘ্য অথবা সময় যে কোনো একটা আসবে, হয় দৈর্ঘ্যের উৎস সম্পর্কে জানতে চাইবে অথবা সময়ের উৎস সম্পর্কে জানতে চাইবে।
যে দৈর্ঘ্য ও সময়ের উৎস সম্পর্কে, হয় দৈর্ঘ্যের উৎস অথবা সময়ের উৎস সম্পর্কে আলোচনা করবে। 100% ইম্পর্টেন্ট, এটা পড়তেই হবে। চ্যাপ্টার 3-তে দেখেন এই প্রশ্নটা, এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, আমরা যেটা জানতাম ইউ কে বর্তমানে বি নট দিয়ে লেখা হয়েছে, এস এর জায়গায় এস কে হচ্ছে এক্স মাইনাস এক্স নট আকারে লেখা যায়। তো এই মাইনাসটা ডানে চলে যদি আসে, তাহলে এই মাইনাসটা ডানে চলে আসলে প্লাস এক্স নট হয়ে যায় না? এই যে দেখেন প্লাস এক্স নট দিয়ে, মানে এইটা যেই কথা এটাও সেম কথা। প্রশ্ন যে ডিফারেন্ট ভাবে করতে পারে সেটাও কিন্তু আপনাকে বুঝতে হবে। এস এর জায়গায় কি বসাইছে, এক্স মাইনাস এক্স নট করে মাইনাস এক্স নটটাকে ডানে নিয়ে গেছে, ফলে প্লাস এক্স নট হয়ে গেছে। তাহলে এই প্রশ্নটা আর এই সাইড সেম। সেম নিচে হচ্ছে বি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস টু আই এস, 2a ইন্টু এস এর জায়গায় যে দেখেন এক্স মাইনাস এক্স নট লিখছে, সেম জিনিস এক্স মাইনাস এক্স নট লিখছে। অথবা নির্দিষ্ট সময় বস্তু কণার বেগ তার দূরত্বের বর্গমূলের সমানুপাতিক, এটা আর উপরের যে দুইটা গণিতে অঙ্কে লিখা একই জিনিস। ঠিক আছে, কিভাবে দেখেন, ভি স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে ইউ স্কোয়ার প্লাস টু আইজ এ এস, এটা না? তাহলে শেষ মুহূর্তের যে বেগ দেখেন তো, বেগ এটা আদি বেগকে যদি জিরো ধরি, তাহলে ইউ ইকুয়ালস টু জিরো, ভি স্কোয়ার ইকুয়ালস টু কি হয়, টু এ এস হয় না? এ কনস্ট্যান্ট টু কনস্ট্যান্ট, তাহলে ভি স্কোয়ার ইজ প্রপোর্শনাল টু এস না? তাহলে ভি ইকুয়ালস টু কি হয়, রুট ওভার এস না? তার মানে অতিক্রান্ত দূরত্বের বর্গমূলের সমানুপাতিক। তাহলে এই যে এই প্রমাণটাই করবেন, বা এই প্রমাণটাই করবেন, প্রমাণ করে এক্সট্রা এই যে এই 3 লাইন লিখে দিবেন, তাহলেই হয়ে যাবে। ঠিক আছে, একই জিনিস আপনাকে ডিফারেন্ট ভাবে প্রশ্নের মধ্যে চাইতে পারে, পরীক্ষায় চাইতে পারে, সেজন্য আপনার জানা থাকা উচিত যে আর কি কিভাবে এই প্রশ্ন চাওয়া যায়। এটা বুঝে ফেলা যায় যদি আপনার বেসিক ক্লিয়ার থাকে, তাই না? এখন আসেন, এই তিনটা মাস্ট করতে হবে, এখান থেকে এক্সেট কোয়েশ্চেন তো আসতেছেই। দেখেন আমি কিন্তু খুবই কম দিছি এখান থেকে। যারা হচ্ছে একটু সেফ থাকতে চান এ প্লাসের জন্য, তারা এর সাথে আনুষঙ্গিক অন্যান্য প্রশ্ন পড়বেন। বিশেষ করে 2023 সালের প্রশ্ন, 2023 সালের প্রশ্ন, 21 সালের প্রশ্ন, 19 সালের প্রশ্ন, এই প্রশ্নগুলা হচ্ছে আপনারা একটু গুরুত্ব দিয়ে পড়বেন, যেগুলো এখানে নাই। আমি খুবই কম্প্যাক্ট রাখার চেষ্টা করছি যেহেতু সময় কম। যারা এ প্লাসের জন্য টার্গেট নিয়ে পড়তেছেন, তারা এর বাইরেও অন্যান্য জিনিসগুলো পড়বেন, এগুলো মাস্ট পড়তে হবে, তার পাশাপাশি অন্যান্য জিনিসগুলো পড়বেন। তারপরে আসেন, এটা 100%, এটা পরীক্ষায় চলে আসবে। 100% বলতে 99% আর কি, আপনাকে 100% গুরুত্ব দিয়ে এটা পড়তে হবে। টি-তম সেকেন্ড অতিক্রান্ত দূরত্বের রাশিমালা, এটাও পড়তে হবে। তারপরে প্রক্ষেপিত বস্তুর এই দুইটা 100%, 100%। প্রক্ষেপিত মানে প্রাস, প্রাস সংক্রান্ত, প্রাসের অঙ্ক, প্রাসের থিওরি সব কিছু পড়তে হবে, এটা বাদ দেওয়া যাবে না কোনোভাবে। ঠিক আছে, এটা গেল চ্যাপ্টার 4। তারপর আসেন চ্যাপ্টার 5, 100%। একীভূতকরণ তথ্য এবং হচ্ছে কি, একীভূতকরণ তথ্য নিয়ে আলোচনা এবং মৌলিক বল নিয়ে আলোচনা। মৌলিক বল আর একীভূতকরণ তথ্য, এটা থিওরি, এটা থেকে আলোচনা। একই বড় ব্যাসার্ধের নিরেট গোলক ফাঁপা গোলকের তুলনায় দ্রুততর হয়, এটাও পড়িয়েন, এটাও ইম্পর্টেন্ট আছে, কয়েকবারের আগে পরীক্ষা আসছে। তারপরে চ্যাপ্টার 6, চ্যাপ্টার 6-এ কোনো কিছু বাদ দেওয়া যাবে না। চ্যাপ্টার 6 পুরাটা, পুরাটা পড়তে হবে, কোনো কিছু বাদ দেওয়া যাবে না। ঠিক আছে, তার মধ্যে যারা শুধু পাস পাস করার জন্য চিন্তা ভাবনা করতেছেন, আপনারা হচ্ছে প্রথম তিনটা, এই যে এই তিনটা, প্রথম তিনটা, প্রথম তিনটা ভালোভাবে মুখস্থ করবেন, প্রথম তিনটা ভালোভাবে মুখস্থ করবেন। আর যারা ভালো রেজাল্ট করতে চান তারা কিছু বাদ দিতে পারবেন না, পুরো চ্যাপ্টার পড়তে হবে। চ্যাপ্টার 7-এ আসেন। চ্যাপ্টার 7-এ হচ্ছে রৈখিক ভরবেগের নিত্যতা সূত্র, 100% ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে দেখাও যে গতিশীল সিস্টেমের প্রযুক্ত বল, এটাও ইম্পর্টেন্ট। M1 M2, এটাও তো ইম্পর্টেন্ট। এখান থেকে বাদ দিবেন না, যারা পাস করার চিন্তা ভাবনা করতেছেন এই তিনটা প্রশ্ন বাদ দিবেন না। এবং যারা এ প্লাস পাওয়ার চেষ্টা করতেছেন, পাওয়ার জন্য পড়াশোনা করতেছেন, অবশ্যই পড়তে হবে এটা। চ্যাপ্টার 8-এ মাত্র একটা প্রশ্ন দিছি ভাইয়া, এটা 100%, এটা ভুলেও এটা না পড়ে পরীক্ষার হলে ঢুকা যাবে না, এটা মাস্ট পড়তে হবে। দেখা যায় সমভরের দুটি বস্তুর একমাত্রিক স্থিতিস্থাপক সংঘর্ষে বস্তুদ্বয় কি করে, বেগ বিনিময় করে। তারপরে আসেন চ্যাপ্টার 9-এ। চ্যাপ্টার 9-এ কি আছে, সরু সুষম দণ্ডের মধ্যবিন্দুগামী লম্ব অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক, আর আরেকটা হচ্ছে প্রান্ত বিন্দুগামী অক্ষের সাপেক্ষে। একটা হচ্ছে মধ্যবিন্দুগামী আর আরেকটা হচ্ছে কি, প্রান্ত বিন্দুগামী। মধ্যবিন্দুগামী একটা, একটা প্রান্ত বিন্দুগামী, এই দুইটা থেকে একটা প্রশ্ন পরীক্ষায় আসবে, এই দুইটা থেকে একটা কোয়েশ্চেন পরীক্ষায় আসবে 100%। কেন্দ্রমুখী ত্বরণের রাশিমালা, এটাও ভালোই ইম্পর্টেন্ট।
তারপরে আসেন চ্যাপ্টার 10, কৌণিক ভরবেগের সংরক্ষণ সূত্র বিবৃত ও ব্যাখ্যা করো। কৌণিক ভরবেগের, এটা 100% ইম্পর্ট্যান্ট। এটাও 100% ইম্পর্ট্যান্ট। জড়তার ভ্রামক সংক্রান্ত, লম্ব অক্ষ উপপাদ্য, সমান্তরাল অক্ষ উপপাদ্য, দুইটা থেকে একটা আসবে। লম্ব অক্ষটা বেশি গুরুত্ব দিয়ে পড়বেন, লম্ব অক্ষটা বেশি গুরুত্ব দিয়ে পড়বেন, দুইটা থেকে একটা আসবে। ঘূর্ণনশীল বস্তুর গতিশক্তির রাশিমালা, বেশ ইম্পর্টেন্ট। তাহলে মোটামুটি আমি কিন্তু এখানে কম্প্যাক্ট ভাবে দিছি, সো আপনাদের উচিত হচ্ছে কোনো কিছু এখান থেকে স্কিপ না করা, পুরোটাই পড়া। ঠিক আছে, পুরোটাই হচ্ছে আপনাদের পড়ে যাওয়া উচিত। আর আমাদের তো পেইড কোর্স চলতেছে, যারা হচ্ছে পেইড কোর্সে ভর্তি হইতে চান আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবেন 01759672989 নাম্বারে। যেহেতু আপনারা শেষ সময় কিন্তু ডিসকাউন্ট অফার চলতেছে, আপনারা চাইলে আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারেন। 59672989, ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল দুই জায়গায় সেম নাম, ন্যাশনাল ফিজিক্স পয়েন্ট, এটা লিখে সার্চ করলে আপনারা ফেসবুকে আমার সাথে যুক্ত হতে পারবেন। ওকে, তাহলে এটা গেল হচ্ছে আমাদের মেকানিক্স কোর্সের সাজেশন। ঠিক আছে, আমি এটার তো পিডিএফ অলরেডি আপনারা পেয়ে গেছেন। ওকে, তাহলে আসেন আমরা পরের কোর্সে যাই, সেটা হচ্ছে পদার্থের ধর্ম, তরঙ্গ ও স্পন্দন। সাজেশন কিন্তু সবগুলো আমি দিয়ে দিছি আপনাদেরকে। ঠিক আছে, এগুলা কিন্তু ফেসবুক পেজে দেওয়া আছে, তারপরেও এখানে যদি কেউ না পেয়ে থাকেন আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবেন, আমি আপনাদেরকে দিয়ে দিব। দেখেন, চ্যাপ্টার 1-এ আসেন। চ্যাপ্টার 1-এ বলছে মহাকর্ষীয় ধ্রুবক কি। মহাকর্ষীয় ধ্রুবক কি, জি নির্ণয়ের একটা পদ্ধতি। মহাকর্ষীয় ধ্রুবক যে ক্যাপিটাল জি, সেটা নির্ণয়ের একটা পদ্ধতি, মানে ক্যাভেন্ডিশ মেথড। ক্যাভেন্ডিসের পদ্ধতিতে হচ্ছে আপনাকে জি নির্ণয় করতে হবে। ক্যাভেন্ডিশ মেথড, ক্যাভেন্ডিসের পদ্ধতিতে আপনাকে জি নির্ণয় করতে হবে। এইটা বেশ ইম্পর্টেন্ট প্রশ্ন, 90% ইম্পর্টেন্ট। পৃথিবীর কেন্দ্র অভিকর্ষ ত্বরণ শূন্য, এটা ছোট একটা প্রশ্ন, আহ 2 বা 3 মার্কের জন্য আসতে পারে, এটা একটু দেখে যায়েন। মহাকর্ষীয় বিভব কি, গোলকীয় খোলকের জন্য গোলকীয় খোলকের বাইরে কোনো বিন্দুতে, এটা হচ্ছে সম্ভবত ইউটিউবে ফ্রিতে অ্যাভেলেবল আছে, গোলকীয় খোলকের বাইরে কোনো বিন্দুতে। তো বাইরেরটা পড়তে গেলে ভিতরেরটাও পড়ে নিয়েন, তারপরে পৃষ্ঠেরটাও পড়ে নিয়েন, একসাথে 3টা পড়া হয়ে যাবে, হ্যাঁ, সেফ থাকার জন্য আর কি। এটা 100% গুরুত্ব দিয়ে পড়তে হবে। কেপলারের সূত্র থেকে নিউটনের মহাকর্ষ সূত্র, 100% গুরুত্ব দিয়ে পড়তে হবে। পৃথিবীর কেন্দ্রগামী সুড়ঙ্গে, 100% গুরুত্ব দিয়ে করতে হবে। পৃথিবীর কেন্দ্রগামী সুড়ঙ্গে যদি কোনো একটা বস্তুকে ফেলে দেওয়া হয় তাহলে সে সরল সন্ধিত গতিতে চলতে থাকে, তো সেটা সরল সন্ধিত গতিটা প্রমাণ করতে হবে। তাহলে এটা গেল চ্যাপ্টার 1। চ্যাপ্টার 2-তে আসেন, মাত্র 3টা প্রশ্ন এখান থেকে, আর কি বলবো, 3টাই পড়তে হবে। মাত্র 3টা প্রশ্ন এখানে। দেখা যায় কোনো বস্তুর একক আয়তনে সঞ্চিত শক্তি পীড়ন এবং বিকৃতির গুণফলের অর্ধেক, অথবা বলতে পারে দেখাও যে একক আয়তনে সঞ্চিত শক্তি হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি, একই জিনিস না? পীড়ন বিকৃতির গুণফলের অর্ধেক মানেই তো এটাই, যে বাংলা কথায় যেটা বলছে সেটাই এটা। তাহলে একক আয়তনে সঞ্চিত শক্তি, অথবা বলতে পারে শক্তি ঘনত্ব। একক আয়তনে সঞ্চিত শক্তি বলতে পারে, অথবা কি বলতে পারে, শক্তি ঘনত্ব। দেখাও যে কোনো বস্তুর একক আয়তনে সঞ্চিত শক্তি বলতে পারে, অথবা বলবে দেখাও যে কোনো বস্তুর শক্তি ঘনত্ব তার পীড়ন ইন্টু বিকৃতির গুণফলের অর্ধেক। তারপরে ওয়াই ইকুয়ালস টু, এটা করতে হবে ক্যান্টিলিভারের মুক্ত প্রান্তে, 100% ইম্পর্টেন্ট। আর গুণফলের অর্ধেক, এটাও 100% ইম্পর্টেন্ট। এটাও পড়ে যায়, এটাও বাদ দিয়ে না। তাহলে এই 3টা থেকে আপনি এক্সেট কোশ্চেন পাচ্ছেন, 10 মার্ক পাচ্ছেন, মাত্র 3টা প্রশ্ন পড়লে আপনি 10 মার্ক পাচ্ছেন। তারপর আসেন পৃষ্ঠটানের আণবিক তথ্য। পৃষ্ঠটানের আণবিক তথ্য 100% ইম্পর্টেন্ট। ওই যে চিত্রটা দিতে হবে, চিত্র দিয়ে সাথে বর্ণনা দিতে হবে। কৈশিক নলে তরলের উত্থান এবং সেখান থেকে পৃষ্ঠটানের রাশিমালা, এটাও 100% ইম্পর্টেন্ট, গুরুত্ব দিয়ে পড়তে হবে। পৃষ্ঠটান ও পৃষ্ঠ শক্তি, এটা পড়ে যাইয়েন, ছোটখাটো প্রুফ আছে, ছোট জিনিস। ঠিক আছে, চ্যাপ্টার 4-এ আসেন, ধারারেখা ও বিক্ষিপ্ত গতির মধ্যে পার্থক্য। ধারারেখা গতি আর হচ্ছে বিক্ষিপ্ত গতির মধ্যে পার্থক্য, বেশ ইম্পর্টেন্ট সংজ্ঞা টাইপের জিনিসপত্র। শুধু আপনাকে বলতে পারে ধারারেখা গতি ব্যাখ্যা করো অথবা বিক্ষিপ্ত গতি ব্যাখ্যা করো, 2 বা 3 মার্কের দিয়ে দিতে পারে, তো এটা পড়িয়েন। প্রান্তিক বেগের রাশিমালা প্রতিপাদন করো, এটাও পড়িয়েন। নিরবচ্ছিন্নতা বা কন্টিনিউটি ইকুয়েশন, নিরবচ্ছিন্নতা বা অবিচ্ছিন্নতার সমীকরণ, কন্টিনিউটি ইকুয়েশন, এইটাও খুবই ইম্পর্ট্যান্ট। সরু নলের মধ্যে ধারারেখা প্রবাহের ক্ষেত্রে পয়সুলির সমীকরণ, পয়সুলি আর এটার মধ্যে একটা আসবে,
ঠিক আছে, এটা আমার মনে হচ্ছে। তো এটা একটু গুরুত্ব দিয়ে পড়িয়েন। চ্যাপ্টার 5, অগ্রগামী তরঙ্গের সমীকরণ এবং এটা সংক্রান্ত অঙ্ক। অগ্রগামী তরঙ্গের সমীকরণ এবং এটা সংক্রান্ত অঙ্ক পড়তে হবে। অগ্রগামী তরঙ্গের দেখেন প্রশ্ন বুঝিয়েন, আপনারা যারা হচ্ছে সাজেশন ফলো করেন এগুলাতে কিন্তু প্রশ্ন, দুইটা প্রশ্ন সেম বুঝায়, কিন্তু আসলে এই দুইটা প্রশ্ন সেম না। একটা হচ্ছে অগ্রগামী তরঙ্গের সমীকরণ আর আরেকটা হচ্ছে ব্যবকলনীয় সমীকরণ, এটা ডিফারেন্সিয়াল ফর্ম। আর আরেকটা হচ্ছে ওই যে এটা y = a sin 2π/λ vt - x, এটা। আর আরেকটা হচ্ছে ডিফারেন্সিয়াল ফর্ম d²x dt² মনে হয় কি ছিল, v² বাই সামথিং d², y আর dx², এরকম ডিফারেন্সিয়াল ফর্মেটে ছিল। ঠিক আছে, তাহলে একটা হচ্ছে ব্যবকলনীয় সমীকরণ মানে ডিফারেন্সিয়াল ফর্ম, আর আরেকটা হচ্ছে জেনারেল ফর্ম। এই দুইটা কোয়েশ্চেন কিন্তু আলাদা। তো এই দুইটা প্রশ্ন পড়বেন, এখান থেকে নিচেরটা আসার সম্ভাবনা একটু বেশি। তো এই দুইটা থেকে একটা কোয়েশ্চেন কিন্তু আপনার পরীক্ষায় আসতেছে। তারপরে ব্যতিচার সৃষ্টির শর্তাবলী। ব্যতিচার কিভাবে সৃষ্টি হয়, ব্যতিচারের শর্ত 100% ইম্পর্টেন্ট। স্থির তরঙ্গ কি, সুস্পন্দ নিস্পন্দ বিন্দু সৃষ্টির শর্ত 100%। স্থির তরঙ্গ কি, সুস্পন্দ আর নিস্পন্দ বিন্দু সৃষ্টির শর্ত, এই জিনিসগুলো আপনাকে পড়তে হবে। ঠিক আছে, এই জিনিসগুলো আপনাকে গুরুত্ব দিয়ে পড়তে হবে। তারপরে সুস্পন্দ নিস্পন্দ বললাম, চ্যাপ্টার 6-এ দুইটা প্রশ্ন। এই দুইটা থেকে একটা আসবে এবং সাথে একটা ম্যাথ আসবে। ডপলার ইফেক্টের একটা প্রুফ আসবে এবং সাথে একটা ম্যাথ আসবে, 100%, এটা বাদ দেওয়া যাবে না। এখান থেকে ম্যাথ গুলা করবেন আর এই দুইটা থিওরি ভালোভাবে করতে হবে। চ্যাপ্টার 7-এ আসেন। চ্যাপ্টার 7টা কি বলতেছে? চ্যাপ্টার 7 বলতেছে সরল সন্দিত গতির বৈশিষ্ট্য। সরল সন্দিত গতির বৈশিষ্ট্য, এটা বারবার পরীক্ষায় আসছে, 100% গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখাও যে এসএইচএম এর মোট শক্তি এর বিস্তারের বর্গের সমানুপাতিক। মোট শক্তি বিস্তারের বর্গের সমানুপাতিক, এভাবে বাংলায়ও লিখে দিতে পারে, অথবা বলবে যে সরল সন্দিত গতির ক্ষেত্রে দেখাও যে E = a²। এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন। মানে বিভিন্ন ভাবে সেম প্রশ্নই আপনাকে করবে, উত্তর সেম, প্রশ্ন ডিফারেন্ট। সরল সন্দিত গতির ব্যবকলনীয় সমীকরণ এবং এটার হচ্ছে সমাধান, খুবই ইম্পর্টেন্ট। এটা এটা ইউটিউবে ফ্রিতে অ্যাভেলেবল আছে। লিসাজো চিত্রের গঠন, গঠন কৌশল এবং তার সাথে হচ্ছে পরস্পর, এটা বাদ দিতে পারেন, যারা পাশের চিন্তা ভাবনা করতেছেন তারা এটা বাদ দিয়ে এই যে এটা পড়বেন, এটা। যারা A+-এর টার্গেটে পড়তেছেন তাদেরকে বলছি এখান থেকে কোনো কিছু বাদ দেওয়া যাবে না। বিট ও ব্যতিচারের মধ্যে পার্থক্য 100% ইম্পর্টেন্ট। টানা তারে আর তরঙ্গের সূত্রাবলী 100% ইম্পর্টেন্ট। টানা তারে সৃষ্ট আর তরঙ্গের বেগের রাশিমালা, বেগের রাশিমালা 100% ইম্পর্টেন্ট। পরবশ কম্পন এবং অনুনাদ, এগুলা ব্যাখ্যামূলক প্রশ্ন, ব্যাখ্যামূলক প্রশ্ন। ঠিক আছে, কোনো ম্যাথমেটিক্যাল কিছু না, অনুনাদ ব্যাখ্যা করো, এটাও পড়বেন। খুবই ইম্পর্টেন্ট, দুইটা থেকে যে কোনো একটা আসবে। এবং যথারীতি আমাদের পেইড কোর্সে যদি ভর্তি হতে চান 01759672989 নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন। তাহলে এই হয়ে গেল আমাদের প্রপার্টিস অফ ম্যাটার। আর কি বাকি আছে? তাপ গতিবিদ্যা, তাই না? তাপ গতিবিদ্যা ও বিকিরণ। Yes, তাপ গতিবিদ্যা ও বিকিরণ। ওকে, আসেন এখানে। চ্যাপ্টার 1-এ প্লাটিনাম রোধ থার্মোমিটার, হাইড্রোজেন গ্যাস থার্মোমিটার, তাপ যুগল থার্মোমিটার, তিনটা আছে। তাপ যুগল কোথায়? এখান থেকে যারা পাস করতে চান, পাশের টার্গেটে যারা পড়াশোনা করতেছেন, 1 নাম্বার, 2 নাম্বার, 5 নাম্বার, 1 2 5, 1 2 5 মুখস্থ, 1 2 5, এখান থেকে 10 মার্ক পাচ্ছেন, 10 মার্ক গ্যারান্টেড, 10 মার্ক পাওয়া যাচ্ছে। 1 2, তারপরে হচ্ছে 5 নাম্বার, এখান থেকে 10 মার্ক আপনি পাচ্ছেন। 1 2 এবং হচ্ছে 5, এখান থেকে আপনি 10 মার্কস পাচ্ছেন। তাহলে কেন পড়বেন না? অবশ্যই পড়তে হবে, 10 মার্কস পাচ্ছেন। কি কি প্রশ্ন কি? প্লাটিনাম রোধ থার্মোমিটারের গঠন ও কার্যপ্রণালী, হাইড্রোজেন গ্যাস থার্মোমিটারের গঠন ও কার্যপ্রণালী, তাপ যুগল থার্মোমিটারের গঠন ও
কার্যপ্রণালী। এগুলা কিন্তু হচ্ছে আমার ইউটিউব চ্যানেলে ফ্রিতে অ্যাভেলেবল আছে, যে কেউ চাইলে দেখে নিতে পারেন। আচ্ছা, তাহলে এই তিনটা মাস্ট করতে হবে। এবং এই তিনটার মধ্যে একটু বেশি গুরুত্ব দিয়ে পড়বেন হচ্ছে এই যে প্লাটিনাম রোধ এটা, আর প্লাটিনাম রোধ এটা হচ্ছে 100% ইম্পর্টেন্ট। উপরের দুইটা, এটা তাপ যুগল থার্মোমিটার, এটা রিস্ক ফ্রি থাকার জন্য তিনটাই করতে হবে। পারদকে থা কি বলে, তাপমাত্রিক ধর্ম, থার্মোমিতিক পদার্থ হিসাবে ব্যবহার। পারদকে থার্মোমিতিক পদার্থ হিসাবে ব্যবহারের সুবিধা, এটা আসছে পরীক্ষায়। তাপমাত্রা, উচ্চ তাপমাত্রা পরিমাপের বিভিন্ন পদ্ধতি, সীমা সহ আলোচনা, এটা মাস্ট পড়তে হবে। তাহলে এখান থেকে আপনারা এই প্রশ্নগুলা পড়ে যাবেন, ঠিক আছে। এখান থেকে খুব সম্ভাবনা আছে চ্যাপ্টার 1 থেকে দুইটা প্রশ্ন রিপিট হবার। এখানে দেখেন আপনাদের টোটাল চ্যাপ্টার আছে কয়টা, 8টা। 8টা থেকে 12 সেট কোশ্চেন করতে হবে, তার মানে দেখতেছেন হিউজ কিন্তু রিপিট হবে। চ্যাপ্টার 1 থেকে দুইটা আসবে, চ্যাপ্টার 2 থেকে দুইটা আসবে, চ্যাপ্টার 4, 5, 8 থেকে দুইটা আসার সম্ভাবনা আছে, ঠিক আছে। তাহলে এইগুলা একটু গুরুত্ব দিয়ে পড়বেন। চ্যাপ্টার 2 তে আসেন, গ্যাসের গতিতত্ত্বের মৌলিক স্বীকার্য, 100% ইম্পর্টেন্ট। গতিতত্ত্বের মৌলিক স্বীকার্যগুলা কি কি, ব্রাউনীয় গতি কি, এগুলা বর্ণনামূলক প্রশ্ন, কোনো থিওরি নাই। গ্যাস অণুর গড় মুক্ত পথের রাশিমালা, 100% ইম্পর্টেন্ট। এটা ম্যাথমেটিক্যাল ইকুয়েশন প্রুফ আছে। শক্তি সমবিভাজন নীতি কি, ব্যাখ্যা করতে হবে। ব্যাখ্যা থিওরিটিক্যাল প্রশ্ন, 2 মার্ক বা 3 মার্কের জন্য আসবে, 2 মার্কস বা 3 মার্কসের জন্য আসবে। শক্তির সমবিভাজন নীতি, তাহলে এটাও গুরুত্ব দিয়ে পড়বেন। দেখাও যে একক আয়তনে গ্যাসের চাপ গতিশক্তির 2/3। একক আয়তনে গ্যাসের চাপ গতিশক্তির 2/3, এটা একটু গুরুত্ব দিয়ে পড়বেন। এখান থেকে কোনো কিছু বাদ দেওয়া যাবে না যারা এ প্লাসের টার্গেটে পড়তেছেন। আর আমি নাম্বারিং করে যেগুলো যাচ্ছি, সেই নাম্বারিং গুলো হচ্ছে যারা শুধুমাত্র পাস করার টার্গেটে পড়তেছেন, যে সময় নাই, তারা শুধুমাত্র এগুলো পড়বেন। বাস্তব গ্যাসের জন্য ভ্যান্ডার ওয়ালস সমীকরণ 100%। ওকে, তারপর আসেন চ্যাপ্টার 3 তে মাত্র দুইটা প্রশ্ন, এগুলো পড়তে হবে। চ্যাপ্টার 3 এর যে 2 নম্বর প্রশ্নটা, লির পদ্ধতি, 2 নম্বর যে প্রশ্নটা আছে, পরিবাহিতাঙ্ক এবং পরিবাহিতা, তাপমাত্রিক পরিবাহিতার মধ্যে পার্থক্য, 100% ইম্পর্টেন্ট। লির পদ্ধতিতে কুপরিবাহী পদার্থের পরিবহন গুণাঙ্ক নির্ণয়, এই দুইটা প্রশ্ন ভালোভাবে পড়বেন, 10 মার্কস তো পাওয়া যাচ্ছে মাত্র এই দুইটা প্রশ্ন পড়লে। চ্যাপ্টার 4-এ আসেন, তাপীয় সাম্যাবস্থা এবং শূন্যতম সূত্র, এগুলো কিন্তু আপনারা ইন্টারমিডিয়েটে যা পড়ছেন তাই সংজ্ঞা আকারে আসবে। তাপীয় সাম্যাবস্থা কাকে বলে, তারপরে শূন্যতম সূত্র কাকে বলে। তাহলে তাপীয় সাম্যাবস্থা এবং শূন্যতম সূত্র, এটা একটু গুরুত্ব দিয়ে দেখবেন। প্রমাণ করো সিপি/সিভি, এটা প্রতি বছরই পরীক্ষায় আসে, ইম্পর্টেন্ট। CP - CV = R। অথবা এটার সাথে আরেকটা প্রশ্ন বলতে পারে যে দেখাও যে CP>CV, ব্যাখ্যা করো। বলবে যে সিপি কেন সিবি এর চেয়ে বড় হয়, বা CP>CV ব্যাখ্যা করো, এটাও পড়ে যায়। তাপগতিবিদ্যার প্রথম সূত্র বিবৃত করে তাৎপর্য লিখো। প্রথম সূত্রের তাৎপর্য, এটা থিওরিটিক্যাল প্রশ্ন, পরীক্ষায় আসে 100%। দেখা যায় রুদ্ধতাপীয় লেখ সমষ্ণ লেখ অপেক্ষা গামাগুণ বেশি খারাপ, বা গামাগুণ অধিক খারাপ ভাবে অবস্থান করে, এটাও বেশ ইম্পর্টেন্ট। 99%, মানে 100% আর কি। রুদ্ধতাপীয় প্রক্রিয়ার জন্য PV টু দি পাওয়ার গামা ধ্রুবক, এটা প্রমাণ করতে হবে। PV টু দি পাওয়ার গামা ধ্রুবক, এটা প্রমাণ করতে হবে। এবং এটা পরে যায় রুদ্ধতাপীয় প্রক্রিয়া কৃত কাজ। রুদ্ধতাপীয় প্রক্রিয়া সংকুচনও বলতে পারে, প্রসারণও বলতে পারে, অথবা শুধু বলবে যে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কৃত কাজ। এগুলো কিন্তু আমি পেট বেচে বলছি যে সংকুচন হইলে কোথায় কোথায় চেঞ্জ হবে, প্রসারণ হইলে কোথায় কোথায় চেঞ্জ হবে, তাই না। তারপর আসেন চ্যাপ্টার 5, ক্লোসিয়াসের উপপাদ্য। ক্লোসিয়াসের উপপাদ্য 100% ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। দেখা যায় অপ্রত্যাবর্তী প্রক্রিয়ায় এন্ট্রপি বৃদ্ধি পায়, প্রত্যাবর্তীতে এন্ট্রপি স্থির থাকে, আর অপ্রত্যাবর্তী প্রক্রিয়া এন্ট্রপি কি হয়, বৃদ্ধি পায়। এগুলো কিন্তু পড়ানো হয়েছে। কার্নো ইঞ্জিনের প্রতিটি ধাপে পিভি চিত্রের সাহায্যে ব্যাখ্যা করো বা কৃত কাজ নির্ণয় করো। পিভি চিত্রের সাহায্যে কার্নো ইঞ্জিনের প্রতিটা ধাপে কি করতে হবে, কৃত কাজ নির্ণয় করতে হবে। এটা আমি ক্লাসে দেখাইছি, ইম্পর্টেন্ট প্রশ্ন। কার্নো চক্র থেকে কিছু একটা আসার কথা, হয় ম্যাথ আসবে, না হলে থিওরি আসবে। এন্ট্রপি কি, এর ভৌত তাৎপর্য মুখস্থ করতে হবে, বেশ ইম্পর্টেন্ট প্রশ্ন। চ্যাপ্টার 6-এ একটা প্রশ্ন দিছি, তাপগতিবিদ্যার তৃতীয় সূত্র কি, এর সাহায্যে কঠিন পদার্থের এন্ট্রপি, যে নার্নস্ট ইকুয়েশন বা নার্নস্টের উপপাদ্য, ওটা নিয়ে আলোচনা আর কি। তো এটা একটু দেখে নিয়েন 100%। তারপরে আসেন
চ্যাপ্টার 7-এ ম্যাক্সওয়েলের চারটা সম্পর্ক প্রতিপাদন। আচ্ছা, এইটা নিয়ে কিছু কথা আছে, এইটা লিখতে গেলে প্রায় 3 পেজ 4 পেজের মতো চলে যায়, ঠিক আছে। সো এইটা আমি হচ্ছে তোমাদেরকে বলবো যে এইটা থেকে যে মার্কস আসবে সেগুলো তুমি অন্যগুলো থেকে কভার করতে পারবা। তো কষ্ট করে তুমি যদি শিখো, তাও পরীক্ষার হলে তোমার লিখতে গেলে আধা ঘন্টা প্লাস চলে যাবে, এখানে তুমি অন্যগুলোতে সময় দিতে পারবা না। এই জন্য আমি বলবো যে এইটা অ্যাভয়েড করা ভালো, ঠিক আছে। যারা পড়তে চাও পড়তে পারো, যদি তোমার মনে হয় যে না আমি লিখতে পারবো, আমি কনফিডেন্ট, আমার মুখস্থ বিদ্যা ভালো, আমি পুরোটা লিখে দিতে পারবো, তাহলে তুমি পড়তে পারো। বাট আমার সাজেশন থাকবে যে এইটাতে তুমি যে সময় দিবা, ওই সময়ে তুমি অন্য 4টা প্রশ্ন পড়ে ফেলতে পারবা, ঠিক আছে। তো অন্য 4টা প্রশ্ন পড়লে তুমি ওখান থেকে দেখা যাচ্ছে যে তুমি 20 মার্কস পেয়ে যাচ্ছ এই একটার জন্য। প্লাস এটা লিখতে গেলেও সমস্যা, মনে রাখতেও সমস্যা, মাঝখানে এক লাইন যদি ভুলে যাও তাহলে পরের অংশ লিখতে পারবা না। আশেপাশে থেকে যদি তুমি সাপোর্ট না পাও তাহলে এটা লিখতে পারবা না। তো এটা হচ্ছে আমার সাজেশন এটা নিয়ে। যাই হোক, এটা ইম্পর্টেন্ট প্রশ্ন। আদর্শ গ্যাসের জন্য জুল থমসন প্রভাব শূন্য, এটা দেখাইতে হবে, এটা পড়ে যাবে। ছোট প্রশ্ন, আদর্শ গ্যাসের জন্য জুল থমসনের প্রভাব শূন্য। তারপরে হচ্ছে প্রমাণ করো, এই যে এটা, এই দুইটা থেকে একটা প্রুফ আসবে পরীক্ষায়, এগুলো পড়ে যাবেন। চ্যাপ্টার 8-এ আসেন, চ্যাপ্টার 8 বাদ দিয়েন না, হ্যাঁ, পুরোটা পড়ে যাবেন, খুবই ইম্পর্টেন্ট। শোষণ ক্ষমতা নিঃসরণ ক্ষমতা ব্যাখ্যা করো, মানে এগুলা সংজ্ঞা আর কি। শোষণ ক্ষমতা কাকে বলে, নিঃসরণ ক্ষমতা কাকে বলে, এগুলাকে ব্যাখ্যা করতে বলছে। কারশফের বিকিরণ সূত্রের বিবৃতি ও প্রতিপাদন, ইম্পর্টেন্ট প্রশ্ন। এখান থেকে 2 সেট প্রশ্ন আসতে পারে, ঠিক আছে। প্রথম সেট হচ্ছে তোমার কারশফের ওদিক থেকে আসবে, আর পরেরটা কৃষ্ণ বস্তুর বিকিরণের দিক থেকে আসবে। কৃষ্ণ বস্তুর বিকিরণে আহ কৃষ্ণবস্তুর বিকিরণে স্টিফেন বোল্টজম্যানের সূত্র প্রতিপাদন, স্টিফেন বোল্টজম্যান, এটা 100% ইম্পর্টেন্ট। আর পরে যেটা আছে রেলে জিন্সের সূত্র প্রতিপাদন, এই দুইটা থেকে রেলে জিন্সেরটা একটু বেশি ইম্পর্টেন্ট। রিলে জিন্স, রিলে জিন্সেরটা একটু বেশি গুরুত্ব দিয়ে দেখবেন, এটা হচ্ছে 90% ইম্পর্টেন্ট। তাহলে এই ছিল আমাদের সাজেশন নিয়ে কথাবার্তা। এই সাজেশন আশা করি সবার কাছে আছে, যারা এখনো পাও নাই আমাকে হচ্ছে হোয়াটসঅ্যাপে মেসেজ দিও, অথবা আমাদের ফেসবুক পেজে যদি তুমি ভিজিট করো তাহলেই পেয়ে যাবা। ফেসবুক পেজ ন্যাশনাল ফিজিক্স পয়েন্ট, ওকে। আর আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবা পেইড কোর্সে যদি ভর্তি হতে চাও, 01759672989 এই নাম্বারে, ওকে। তাহলে ভালো থাকো, আল্লাহ হাফেজ।